ভালোবাসার টান এক অন্য টান। ভালোবাসায় জড়িয়ে পড়া যায় সেই টানের সাহায্যেই। আবার প্রায় হারিয়ে যেতে বসা ভালোবাসা ফিরে পাওয়া যায় সেই টানেই। শীতের কলকাতায় ভালোবাসার মানুষকে কাছে পাওয়ার গল্প, গল্প সম্ভারে অনুরূপা মৈত্রের কলমে পিছু টান। ঘটনাটা একদিন সকালের, মোটামুটি সকাল 10:30 হবে। যাদবপুর ইউনিভার্সিটির বিরাট ক্যাম্পাস। সূর্যদেব আমাদের প্রতি তার ভালোবাসা দেখানোর চোটে সারা ক্যাম্পাসের প্রাণ ওষ্ঠাগত। মাথার তালু রীতিমতো জ্বালা করছে। আর একটুক্ষণ বেশি বাইরে থাকলেই সেই প্রাণের উপর থেকে ওষ্ঠটাও বোধহয় নিয়ন্ত্রণ হারাবে। এই রকম অবস্থা বাইরে। এদিকে এর মধ্যেও অর্জুন একা বসে কিছুর একটা স্কেচ করছে। পাশে এক গাদা কাগজ, কয়েকটা তো আবার দুমড়ে মুচড়ে এদিক ওদিক ছুঁড়ে ফেলা। একটা কাগজের উপর ছড়ানো কিছু বিভিন্ন শেডের পেন্সিল। হঠাৎই মেঘলা এসে পাশে দাঁড়ায়। এই ছবিটা তুই এঁকেছিস? হ্যাঁ, এটা একটা নতুন ক্যারেক্টার, নাম দিইনি এখনো। এই অর্জুন, জানিস তুই না বড্ড চুপচাপ। কি রে, এই অর্জুন, তোর ছবিগুলো অনেক কিছু বলে জানিস। আচ্ছা তুই কার থেকে ইন্সপায়ার্ড রে? আরে এই অর্জুন, দেখ। হ্যালো, আমি মেঘলা। অর্জুন। হ্যাঁ জানি আমি, তা বলি তোর কি জিভে ব্যথা নাকি রে? হ্যাঁ, না মানে কেন? তা কখন থেকে যে ডাকছি, কথা বলতে কি হয় রে তোর? না মানে আসলে ঠিক শুনতে পাইনি। আই এম সো সরি রে, আই এম সো সরি। হ্যাঁ, ইনি অর্জুন, আমাদের গল্পের নায়ক। ছেলেটা মোটেও খারাপ নয়, আবার অহংকারীও নয়। এই যে ও মেঘলাকে উত্তর দিতে পারলো না তখন, এটা কিন্তু ওর দোষ নয়। এই দোষটা শুধুই ওর কথায় কথায় জোন আউট হয়ে যাবার। আর মেঘলা, এই ভদ্র মহিলাই হচ্ছে আমাদের গল্পের নায়িকা। ওর কোনো কিছুতেই কোনো ভয় নেই, সত্যিকারের ডান পিটে মেয়ে। এই এই- এই শোনো শোনো, এইদিকে শোনো। তোমাদের একটা সিক্রেট বলে রাখি, এই মহিলা নাকি ছোট থেকে ওই আম গাছে উঠে বসে থাকতেন। একেবারে লেজহীন গেছো যাকে বলে আর কি। সে যাই হোক, এর পরের ঘটনাটা পরের দিন দুপুরে কলেজ ক্যান্টিনে। কিরে ভাই, কাল তো দিব্যি এই মেয়েটার সাথে গল্প করছিলি, কি ভেবেছিস দেখিনি নাকি? সে যাই হোক, মেয়েটার হাব ভাব দেখে আর কথাবার্তা শুনে যা বুঝলাম, আমি কিন্তু বলে দিচ্ছি, তুই ফাঁসিতে ঝুলতে চলেছ বন্ধু। কুছ তো হোনে ওয়ালা হ্যায়। দেখেছিস ঋত্বিক, ছেলে কেমন ব্লাশ করছে? হয়ে গেল বুঝলি, হয়ে গেল। হ্যাঁ, আমাদের অর্জুনের উপর থেকে সিঙ্গেল ট্যাগটা উঠতে চলেছে। ধুর ভাই, কি যে বলিস না তোরা, ঠিক করে চিনি না তার আবার কত চিন্তা ভাবনা। আমরা বলে দিলাম, তুই দেখে নিস। খিরে নীল, তাই তো? হ্যাঁ ভাই, আমি তো শিওর। কি রে মেঘলা, তোর কি হয়েছে বলতো? তোকে তো এত অন্যমনস্ক কোনোদিন দেখিনি। হুম, তোর চোখে বেশ খানিকটা বদল এসেছে, বুঝেছিস? তা কি অঘটন ঘটালি মা আমার? বদল এসেছে বলছিস? হয়তো এসেছে একটু, মনে হয়েছে আমারও জানিস। এই তুলি, তোর ওকে কেমন লাগে রে? ওকে মানে কোন ওকে রে? অর্জুন। হুম, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। ঠিক বুঝেছিলাম, আমার অ্যাজাম্পশনে কোনো ভুলই নেই। তা বল, কবে থেকে হঠাৎ করে অর্জুন তোর ও হয়ে গেল রে? এরকম ভাবে বলার কি আছে রে, যা তো। বুঝতে পারছো তো? বুঝতে পারছো? মনে লাড্ডু দু তরফাই ফুটছে।
এতে কিন্তু কোনো সন্দেহ নেই। এরপর লাইব্রেরির করিডোরে একদিন একসাথে হাঁটতে হাঁটতে ওরা দুজনে নিজেদের বেশ কিছু কথা শেয়ার করলো। জানিস অর্জুন, আজকাল না খুব ভয় করে নতুন করে কারোর হাত ধরতে। এর আগের বারে সম্পর্কটার থেকে আমি কিছুই পাইনি জানিস। সম্পর্কটাতে শুধু আমিই ছিলাম, উল্টো দিকের মানুষটা ছিলই না রে। এই করে আমি আমার জীবনের 3টে বছর শেষ করে দিয়েছি। যখন আমি কনফেস করি তখন থেকে, ঠিক সেই মুহূর্ত থেকেই আমি পর হয়ে গেছি। ওই মানুষটাই আমার সব থেকে কাছের ছিল, নির্দ্বিধায় সব কিছু বলতে পারতাম তাকে। আর আজ দেখ, সেই থেকে আজ অবধি আমার এই ভয়টা কাটেনি জানিস। তোকে কি বলবো আমি জানি না, জানিস মেঘলা। তবে তোর কোনো রকম কষ্ট হলে আমার সাথে না হয় কথা বলে নিস, আমি আছি তো, এত ভাবিস না। আচ্ছা, আজ রাতে কি তোর কোনো কাজ আছে? না থাকলে একবার লাইব্রেরিতে আসিস, কথা হবে, কেমন? এভাবেই ওরা ধীরে ধীরে কখন নিজেদের এত কাছে চলে এসেছে ওরা নিজেরাও বোঝেনি। অর্জুনের ছবিগুলোতেও মেঘলার মুখ ফুটে উঠতে থাকে দিনের পর দিন ধরে। মেঘলার থেকে আসা একটা হ্যান্ডমেড চিঠি স্থান পায় অর্জুনের বইয়ের ভাঁজে। বেশ সুন্দর কাটছিল ওদের দিনগুলো। তারপর হঠাৎই এমন একটা সময় এলো যখন ওদের মধ্যে যেন একটা হালকা চিড় ধরতে শুরু করলো। ওদের দুজনেরই তখন কলেজ শেষ, রোজ দেখা সাক্ষাৎও কমে গেছে। দুজনের সময় মতো ওরা এক সন্ধ্যায় যাদবপুরের একটা ক্যাফেতে মিট করলো। আমি ভেবেছি স্কলারশিপ নিয়ে জার্মানি যাব হায়ার স্টাডিজের জন্য। তুই এত দূরে চলে যাবি? ইন্ডিয়ার মধ্যে থেকে হায়ার স্টাডিজ করলে হতো না মেঘলা? হ্যাঁ, আমি যদি থাকি এখানে নিজের মতো করে বাঁচতে পারবো না রে। আমার অনেক কিছু করার আছে লাইফে, আমি ওগুলো অ্যাচিভ করতে চাই রে। হ্যাঁ আমি জানি রে, কিন্তু আমি কিছু বলতে পারবো না, আর সেটা উচিত নয়। আমি শুধু চাই তুই জীবনের সব কিছু অ্যাচিভ কর, তোর জীবনের প্রত্যেকটা স্বপ্ন পূরণ হোক। তুই বুঝিস না অর্জুন, তুই চুপ করে থাকিস সব সময়, কিছু বলিস না। সব কিছু মুখে বলতে হয় না মেঘলা, সব কিছু মুখে বলতে হয় না। হ্যাঁ, ওই জন্যই বোধহয় আজ অবধি তোর মুখ থেকে একবারও ভালোবাসার কথাটা শুনতে পেলাম না। কই, তোর জীবনে আমার আগে আসা মানুষটাকে তো এসব সহ্য করতে হয়নি, তাকে তো কোনো দিন এভাবে কথার ভিক্ষে চাইতে হয়নি। কি জানিস তো অর্জুন, আমরা খুব আলাদা দুটো মানুষ, আমাদের চিন্তা ভাবনাও খুব আলাদা। আমার মনে হয় এই সম্পর্কটাকে আর টেনে নিয়ে যাওয়া উচিত হবে না। ভালো থাকিস অর্জুন। আমি জানি খুব স্বার্থপর হলাম আমি আজকে, কিন্তু আমারও কিছু করার নেই। তোর চাহিদা আমি মেটাতে পারিনি। গুড বাই। এরপরে কেটে গেছে প্রায় 4 বছর। অর্জুন আর মেঘলা দুজনেই নিজেদের জীবনে ব্যস্ত। সময়ও ধীরে ধীরে ওদের দুজনের স্মৃতিগুলোর উপর একটা আলগা আস্তরণ ফেলে দিয়েছে। সময়ও কেটে গেছে 4টে বছর। এর মধ্যেই তুলি আর ঋত্বিকও সম্পর্কে জড়িয়েছে 3 বছর আগে। ওদেরই বিয়ে হচ্ছে শান্তিনিকেতন রিসর্টে, ডেস্টিনেশন ওয়েডিং। স্বাভাবিকভাবেই অর্জুন ঋত্বিকের বেস্ট ফ্রেন্ড হিসাবে ওখানে উপস্থিত সাদা পাঞ্জাবিতে, একইভাবে মেঘলাও তুলির বেস্ট ফ্রেন্ড হিসাবে ওখানে আছে, দূরে দাঁড়িয়ে সবার সঙ্গে গল্পে মশগুল। হঠাৎই তাদের চোখে চোখ পড়ে, মুহূর্তটা যেন এক পলক থেমে যায়। সন্ধ্যার স্নিগ্ধ আলোটাও যেন
এই মুহূর্তের অপেক্ষায় ছিল। তুই কেমন আছিস? ভালো থাকার অভিনয়টা শিখে গেছি। আজকাল খুব একটা অসুবিধা হয় না, কোনো ধাক্কা বা কোনো রকম কোনো সমস্যা হলে তা হ্যান্ডেল করতে পারি। আর বল, তোর খবর কি? স্বপ্নগুলো পূরণ হয়েছে আশা করি। হ্যাঁ রে, সব অ্যাচিভ করেছি, যা যা চেয়েছিলাম সব। বাহ, আমি জানতাম তুই পারবি। কিন্তু অর্জুন, জানিস, জীবনে সব কিছু পেয়েও একটা জিনিস সত্যিই হারিয়েছি, কাউকে আর ভালোবাসতে পারিনি। চেষ্টাও করেছিলাম, জানিস, পারিনি। নিজের উপর ঘেন্না হয় আজকাল। আমি নিজেকে বুঝতাম না রে। তুই যা চাস সেটা আমি দিতে পারিনি। আমিও এখন কথা বলতে শিখে গেছি। ওই সময়টায় শুধু চেয়েছিলাম তুই উড়ে যা, যত ইচ্ছে ওপরে ওঠ, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে শুধু আমার কাছে ফিরে আসিস। আমি তোকে সবটা দিয়ে সাপোর্ট করতে চেয়েছিলাম রে। তুই স্মোক করা কবে থেকে শুরু করলি? আগে তো করতি না। কেন নিজের শরীরটাকে শেষ করছিস এভাবে? শুধু সিগারেট নয়, অনেক কিছুই করি আজকাল। কি বলতো মেঘলা, তুই যাওয়ার পর এইটুকু বুঝে গেছি যে আমার মতো অতিরিক্ত ভালো মানুষের জন্য না এই দুনিয়া নয়। আর সব থেকে বড় কথা, তুই এখন এই সাজেশনগুলো আর দিতে পারিস না। তুই অধিকার তার ওপরেই দেখাতে পারিস যার ওপর তোর অধিকার আছে। আর এখন তো সত্যি বলতে তোর ওপরে আমার কোনো অধিকার নেই, আমার ওপরেও তোর অধিকার জমে না। আমাকে ক্ষমা করে দিতে পারবি অর্জুন? আমি তোর কোনো দোষই কোনোদিনও দেখিনি, আর আজ দেখিও না, তাই ক্ষমা চাস না আমার কাছে। আমি ক্ষমা করার কেউ নই রে, আমার ক্ষমা করার যোগ্যতাও নেই। আমি কোনোদিন তোর জন্য ঠিক ছিলামই না। তবে মেঘলা, আমি একটা জিনিস খুব মনে করি, তোর ফিউচার আমার থেকে অনেকটা ব্রাইট। তবে এখনও কিন্তু আমি একাই আছি, শুধু আজকাল আর চুপ করে থাকি না, এই যা। তুই আমার জন্য কোনো দিন ভুল ছিলিস না। আমার বুঝতে ভুল হয়েছিল রে। সে তো আমিও আজ অব্দি ওই দিনের ট্রমা থেকে বেরিয়ে আসতে পারিনি রে, কিন্তু ওই সময় আশেপাশে কেউ ছিল না, তাই আজকাল আর কাউকে ঠিক ভরসা হয় না রে। তুইও আমার কাছে ফিরে এসে জীবন নষ্ট করবি নিজের, আমি সেটা চাই না। আমি বলবো সেটা করিসও না। চোখে জল এসে যায় দুজনেরই। অর্জুন মুখ ঘুরিয়ে নেয়। মেঘলা যেন নিজের সেই দিনের স্মৃতিগুলোকে ছুঁড়ে ফেলে দিয়ে যায়। মেঘলা সেদিন নিচের রিসর্ট রুমের খাটের পিছনে বসে ডুকরে কেঁদে ওঠাটা যেন অনেক কোনো সুপ্ত আগ্নেয়গিরির হঠাৎ জেগে ওঠার মতো। সেই রাতে অর্জুনও চোখের পাতা এক করেনি। মেঘলাকে বলা কথাগুলো ওকে যেন কুড়ে কুড়ে খাচ্ছিল। পরের দিন ঋত্বিক আর তুলির বিয়ের সকালে অর্জুন আর ঋত্বিকের মধ্যে একটা কনভারসেশন হয়। অন্যদিকে তুলিও মেঘলাকে সাথে নিয়ে বসে। এই দিনই ওদের বন্ধুত্বের বাঁধনটা স্পষ্ট হয়ে যায়। ভুল করাটা সহজ অর্জুন, কিন্তু ঠিক করাটা খুব কঠিন। সাহস লাগে ভাই, তোর সেই সাহস আছে? এভাবে এভাবে নিজেকে কষ্ট না দিয়ে আবার চেষ্টা কর না, যাতে যাতে আবার সব আগের মতো হয়ে যায়। দেখ অর্জুন, মেঘলা কিন্তু আজও তোকেই চায় ভাই। দেখ, ভুল করিস না কোনো, আমরা তো আছি তোদের পাশে। আমার আর তিনার এই 8 বছরের রিলেশনশিপটা, তার মধ্যে কিছু না হলেও 18 বার ব্রেকআপ হয়েইছে। এবার কি বলবি? হুম? বাবা, সে আর বলতে, কি সব উল্টো পাল্টা স্টুপিড কারণে এই জানোয়ারটা আমাকে ঘোস্ট করে দিত। রেজিস্ট্রি হওয়ার আগের দিনও সে কি ঝামেলা, বাপরে বাপ। কিন্তু দেখ, এর পরেও তো আমরা আছি একসাথে। সুতরাং ওসব ছুটকো ছাটকা ঝামেলা লেগেই থাকে, আর ওটাই ভালো। রিলেশনশিপে স্পাইসি ব্যাপারটা থাকে, শুধু মিষ্টি ভালো লাগে নাকি? জানিস, ওর চোখ এখনো তোকে খোঁজে। এই 4টে বছরে এমন কোনো দিন যায়নি যেদিন ও
কল করে তোর কথা বলেনি। আমাদের বারবার জিজ্ঞাসা করেছে তোর কথা। জানিস তো মেঘলা, কখনো না কখনো সম্পর্ক বাঁচাতে যদি ক্ষমা চেয়ে নিতে হয় তাহলে সেটা করাই ভালো। আর যাই হোক, এটা তো মানবি সেই দিন তুই 7-5 না ভেবেই খুব তাড়াতাড়ি ডিসিশনটা নিয়েছিলি। একটু ভেবে কাজ করা উচিত ছিল তোর। রিসর্টের পদ্মপুকুরটার ধারে আলো আধারিতে দাঁড়িয়ে মেঘলা। ওর মনে অদ্ভুত এক ঝড় চলছে। অর্জুনও পাশে এসে দাঁড়ায়। মেঘলাই ডেকেছিল ওকে। অর্জুন শত অভিমান সত্ত্বেও মেঘলাকে ফিরিয়ে দেয়নি। ক্ষমা করে দে না আমাকে অর্জুন। আমি জানি আমি তোর প্রতি ঠিক কতটা অন্যায় করেছি। বিশ্বাস কর, সেই স্মৃতিটা আজও আমি ভুলিনি। এই 4 বছর নিজেকে গিল্ট ট্রিপিং করা ছাড়া আর আমার হাতে কিচ্ছু ছিল না। কি জানিস তো মেঘলা, আমিও বহুবার চেষ্টা করেছি তোকে কন্ট্যাক্ট করার। বোধহয় আমার জায়গাটা প্রথম কদিন তোর ব্লক লিস্টেই হয়েছিল। যাকে ছাড় এসব। এখন বল তো, কবে ফিরছিস কলকাতা? তুলিদের রিসেপশনের পরের দিন। তুই তুই ফিরবি আমার সাথে? তাহলে না হয় একসাথেই ফিরতাম। ফিরবো আমিও। তবে তোর প্রতি আমার কোনো রাগ নেই রে মেঘলা। ওই পিছুটানটা আমি কোনোদিন ছেড়ে আসতেই পারিনি। আমার তোর প্রতি ফিলিংসটা এক ফোঁটাও কিন্তু কমেনি। শুধু আজকাল একটু ভয় পাই। আবার অ্যাটাচমেন্ট, আবার একটা ধাক্কা। এবার সেরকম আবার হলে না আর পারবো না রে আমি সামলাতে নিজেকে। কি করবো বল? কথাটা তো সেদিন তুইও রাখিসনি না। আই এম রিয়েলি ভেরি সরি অর্জুন। আজ আমি কথা দিচ্ছি তোকে, একটা সুযোগ দে শুধু। যা যা মানসিক ক্ষতি করেছি আমি তোর, সেই সবটা ফিরিয়ে নেব। আমি আজ তোর পায়ে ধরতেও রাজি আছি। শুধু আর একবার ফিরে আয়। তোর হাতটা আমি আর ছাড়বো না। মেঘলা অর্জুনকে দেখে আর কিছু চিন্তা না ভাবনা করেই হঠাৎই জড়িয়ে ধরে। যে কান্নাটা ওরা দুজন হোল্ড ব্যাক করছিল এতক্ষণ, এতগুলো বছর, সেটাই যেন অঝোর ধারায় বয়ে গেল ওদের গাল বেয়ে। দুজনেরই কাঁধ ভিজল। কোনো কথা হলো না। ডেস্টিনি এভাবেই মিলিয়ে দিল ওদের। কথার বোধহয় সত্যি দরকার হয় না সম্পর্কটাকে পরিণতি দেবার জন্য। ওই 3টে মিথ্যে প্রমিসের চেয়ে থেকে যাওয়াটাই জরুরি, বুঝলি? থেকে যাওয়াটাই জরুরি।